আজকের ভিডিওয় উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র নিয়েই হাজির হয়েছি। প্রশ্নপত্রটিতে বলা সমস্ত প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রের বলা সমস্ত প্রশ্ন তোমার এখন থেকে যদি রেডি রাখতে পারো তো তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভালো রেজাল্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই প্রত্যেকটি প্রশ্নই ভালোভাবে জেনে ফেলো এবং ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ 1 নম্বর দাগে তোমাদের 24টি মোট এমসিকিউ লিখতে হয়। প্রত্যেকটি এমসিকিউর মান 1 করে, মোট 24 নম্বর। 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? উত্তর, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন গ, বার্নার্ড বারুদ। 1.2 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1954 সালে। 1.3 নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক হলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, রবার্ট নজিক। 1.4 গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনা কেন্দ্রবিন্দু হল অহিংসা, অর্থাৎ অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। 1.5 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? এখানে সঠিক উত্তর যাবে অপশন খ, মন্তেস্কু। 1.6 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা উদাহরণ হলো? অপশন খ, সুইজারল্যান্ড। 1.7 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেনেট, অর্থাৎ অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। 1.8 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথাটি বলেছেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, লর্ড ব্রাইস। 1.9 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রাষ্ট্রপতি। 1.10 কেন্দ্রীয় মন্ত্রিসভা নেতা হলেন? অপশন খ, প্রধানমন্ত্রী। স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকার হলেন রাজ্যপাল, অর্থাৎ অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। 1.12 মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন? মুখ্য সচিব, অপশন খ। 1.13 রাজ্যসভার সভাপতি হলেন? উত্তর হয়ে যাবে অপশন গ, উপরাষ্ট্রপতি। 1.14 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তর হয়ে যাবে অপশন খ, লোকসভার কাছে। 1.5 অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন কে? অপশন গ, লোকসভার স্পিকার। 1.16 রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর হবে বিধান পরিষদ। 1.17 সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 65 বছর। 1.18 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রাষ্ট্রপতি। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা একটি প্রশ্নকে কেউ মিস করবে না। তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1.19 ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করতে পারে কি পারে না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, আংশিকভাবে পারে। 1.20 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1986 সালে। 1.21 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? উত্তর অপশন খ, 1973 সালে। 1.22 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? অপশন খ, বিডিও। গ্রাম সদস্যের সভা অনুষ্ঠিত হয় বছরে 2 বার। 1.24 অর্থাৎ শেষ এমসিকিউ প্রশ্নটি, জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন কে? এখানে উত্তর হয়ে যাবে অপশন গ, সভাধিপতি। তো এই ছিল মাত্র 24টি এমসিকিউ, ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটি এমসিকিউকে মিস করবে না, প্রত্যেকটি তোমার কিন্তু ফাইনাল এবং টেস্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসবো আমরা 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অর্থাৎ তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন থাকবে, তো প্রত্যেকটির মান 1, মোট 16 নম্বর। তো তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলি আমরা 3 নম্বরে দেখব বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের 40 নম্বরের বড় প্রশ্ন থাকবে 5টি। তো সেই প্রশ্নগুলি প্রত্যেকটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কিন্তু তোমরা সামনে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পাবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। তো দেখে নেব 2 নম্বর দাগের প্রশ্নটি। 2-1 বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 IMF এর পুরো নামটি কি? 3
লিবারালিজম গ্রন্থের লেখক কে? 2.4 সর্বোদয় কথার অর্থ কী? অথবা দিয়ে মার্ক্সবাদের দুটি উৎসের নাম লেখো। 2.5 আমলাতন্ত্র বলতে কী বোঝো? 2.6 স্পিরিট অব দ্য লস গ্রন্থে কার লেখা? অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝো? 2.7 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2.8 স্থায়ী প্রশাসক কাকে বলে? অথবা যে প্রশ্নটি রয়েছে শাসন বিভাগের একটি কাজের উল্লেখ করো। 2.9 রাজ্য বিধানসভার নেতা ও নেত্রী কে? 2.10 রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? অথবা যে প্রশ্নটি রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান কে? 2.11 ভারতীয় পার্লামেন্টের প্রধান প্রকৃত শাসক কে? 2.12 ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনের কে সভাপতিত্ব করেন? অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? আশা করি এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে পড়তে থাকবে। প্রত্যেকটি এসসিকিউ প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসবো আমরা 2.13 তো প্রশ্নটি দেখে নাও। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো? 2.14 সুপ্রিম কোর্টের এলাকা বা এখতিয়ারগুলি কি কি? অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অবলম্বন করার যে কোনো দুটি লেখো, এর নাম লেখো। 2.15 পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? শেষ এসিকিউটি দেখে নেব। 2.16 পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? এই ছিল তোমাদের 16টি এসিকিউ। এরপরে চলে আসবো আমরা বড় প্রশ্নে, অর্থাৎ 3 নম্বর দাগের। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু 8 নম্বরের মোট 5টি বড় প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান 8, মোট 40 নম্বরের। তো এই বড় প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়লে খুব সহজেই কমন পেয়ে যাবে পরপর দেখে নেব। কোন নম্বর দাগের প্রশ্ন দেখে নাও। প্রথম অধ্যায় থেকে ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই প্রশ্নটি এমন প্রশ্ন তোমরা চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, এটা পরীক্ষায় আসবেই আসবে। তোমরা এটি 100% তুমি লিখে নিতে পারো। এরপরে অথবা দিয়ে যে প্রশ্নটি থাকবে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অথবা দিয়ে পরীক্ষার কোশ্চেনে থাকবে। তো প্রথম অধ্যায় থেকে মাত্র এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে এখন থেকে প্র্যাকটিস করে যাও। এই প্রশ্ন দুটি কিন্তু তোমরা সামনে ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে হুবহু। তো এরপরে চলে আসবো আমরা খ, অর্থাৎ পঞ্চম অধ্যায়। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়তে হবে তোমাকে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমাদের কিন্তু হুবহু এই প্রশ্নটি কিন্তু কমন পাবে পঞ্চম অধ্যায় থেকে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্ব দিয়ে তোমরা পড়ে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা। অথবা দিয়ে যে প্রশ্নটি পড়ে যাবে মার্ক্স এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমরা তোমার ওপরের উদারনীতিবাদ কাকে বলে এই প্রশ্নটি হয়ে থাকলে এই প্রশ্নটি তোমরা দেখে যেতে পারো। প্রশ্নটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা 100% শিওর থাকতে পারো যে এই প্রশ্নের মধ্যে কিন্তু 100% কমন পেয়ে যাবে তোমরা। এরপরে গ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্নে পড়ে যাও এবং একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রশ্নটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সকলেই। তো প্রিভিয়াস ইয়ারে তোমরা প্রশ্নগুলি যাচাই বাছাই করে দেখতে পারো। আমাদের ভিডিও থেকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একদম হুবহু কমন এসছে। তোমরা কিন্তু অনেকেই তোমাদের সন্দেহ থাকতে পারে, তাই তোমাদের উদ্দেশ্যে বলবো আমাদের পূর্ববর্তী 2023 এবং 2024 পূর্ববর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পারো, সাজেশনগুলি এবং কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নিতে পারো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু হুবহু কমন আসছে। তো এবার 2025 সালে তোমরা যারা টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিবে তোমাদেরও কিন্তু কোশ্চেন হুবহু কমন থাকবে আমাদের এই প্রশ্নগুলি থেকে। তো দেখে নেব এরপরে গ নম্বর দাগের প্রশ্নটি, অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায় থেকে ভারতের শাসন বিভাগ থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি এবছরের জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি হয়ে থাকলে তোমরা আরেকটি প্রশ্ন দেখে যাবে, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো তোমরা এই দুটি প্রশ্ন পড়ে যাও এই অধ্যায় থেকে।
100% তুমি কমন পেয়ে যাবে, তুমি নিশ্চিত থাকতে পারো। এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং একটি লাইক করে দিবে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং প্রশ্নগুলির অ্যান্সার তোমরা যদি চাও, প্রত্যেকটি বড় প্রশ্নের অ্যান্সার তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকটি বড় প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার তোমাদের কাছে তুলে ধরবো, এবং যে অ্যান্সারগুলি তোমরা লিখে আসলেই কিন্তু মাস্টার এখানে 8-এর মধ্যে 8 দিতে কিন্তু বাধ্য থাকবে। তো এরপর চলে যাব আমরা 9 নম্বর দাগে, অর্থাৎ 9 নম্বর দাগে অর্থাৎ 8ম অধ্যায় ভারতের আইন বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাকে পড়তেই হবে, প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি তোমার যদি হয় থাকে, অথবা যে প্রশ্নটি দেখে যাবে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তো এই দুটি প্রশ্ন মাত্র, তোমাদের 8ম অধ্যায় থেকে মাত্র এই দুটি প্রশ্ন পড়ে যাও, এই দুটি প্রশ্ন কিন্তু কমন পাবে, অবশ্যই তুমি কমন পাবে। তো এরপরে দেখে নেবো আমরা 4 নম্বর দাগের প্রশ্নটি, অর্থাৎ শেষ অধ্যায় 9ম অধ্যায় তোমাদের ভারতের বিচার বিভাগ থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্ন তুমি পড়ে যাবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা যে প্রশ্নটি পড়ে যাবে এক্সট্রা, ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো মাত্র এই দুটি প্রশ্ন পড়ে যাও এই 9ম অধ্যায় থেকে, ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে। এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি কমন পেয়ে যাবে খুব সহজেই। তো তোমাদের আমি আবারও বলছি, এই মাত্র হাতে গোনা এই কয়েকটি বড় প্রশ্ন, মাত্র 6টি প্রশ্ন দেওয়া হলো, 5-6টি প্রশ্ন হাতে গোনা। তো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা এখন থেকে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু ফাইনালে 40-40 কমন পাবে 100% তোমরা শিওর থাকতে পারো। তো অবশ্যই এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করে রাখো, এবং প্রত্যেকটি প্রশ্নগুলির সুন্দরভাবে উত্তর তোমাদের নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ধন্যবাদ।